হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে আলোচনা করতে চলেছি ব্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। তো এখানে ভি বলতে বোঝায় ব্যালেন্স, এস ফর সেল, ই ফর ইলেকট্রন আর পি ফর পেয়ার, আর ফর রিপালশন। অর্থাৎ ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। এই থিওরির মূল বক্তব্য হল পলিঅ্যাটমিক মলিকুল বা আয়নের ক্ষেত্রে যে সমস্ত বাইরে কক্ষে ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ারগুলি রয়েছে, ইলেকট্রন পেয়ারগুলি এমনভাবে অবস্থান থাকবে যাতে করে ইলেকট্রন পেয়ারের রিপালশনটা কম হয়। অর্থাৎ পলিঅ্যাটমিক মলিকুল এবং আয়নের ক্ষেত্রে পলিঅ্যাটমিক मॉलिक्यूल और आयনের ক্ষেত্রে ব্যালেন্স ইলেকট্রন পেয়ারগুলি এমনভাবে অবস্থান করবে বা এমনভাবে থাকবে যাতে করে ইলেকট্রন পেয়ারের মধ্যে রিপালশনটা কম হয়। এমনভাবে থাকবে যাতে ইলেকট্রন পেয়ার রিপালশন কম হয়। তাহলে রিপালশন কমানোর জন্য ইলেকট্রন পেয়ারগুলিকে যথাসম্ভব সর্বাধিক দূরত্বে রাখতে হবে। তাহলে রিপালশনটাকে কম করার জন্য ইলেকট্রন পেয়ারগুলিকে সর্বাধিক দূরত্বে রাখতে হবে যাতে করে রিপালশন হয়। এবার এখন প্রশ্ন যে রিপালশন কেন হবে? কারণ দেখো, ইলেকট্রনগুলি নেগেটিভ চার্জ, তাহলে নেগেটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ পরস্পরকে রিপালশন করবে। আর রিপালশন করার জন্য রিপালশন কি কম করতে হবে, আর কম করার জন্য ইলেকট্রন পেয়ারগুলিকে সর্বাধিক দূরত্বে অবস্থান করতে হবে। তাহলে মলিকুল বা আয়নের ক্ষেত্রে যে ভ্যালেন্স ইলেকট্রন পেয়ারগুলো রয়েছে তাদের রিপালশন কম করার জন্য ইলেকট্রন পেয়ারগুলিকে সর্বাধিক দূরত্বে রাখতে হবে। এখন এই ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার কি হবে? ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার হতে পারে লোন পেয়ার এবং বন্ড পেয়ার। ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার হতে পারে লোন পেয়ার এবং বন্ড পেয়ার। নাম্বার 1 হতে পারে লোন পেয়ার হতে পারে, আর নাম্বার 2 হতে পারে বন্ড পেয়ার। লোন পেয়ার বলতে বোঝায় যে সমস্ত ইলেকট্রন পেয়ারগুলি নিঃসঙ্গ অবস্থা থাকে, অর্থাৎ যে ইলেকট্রন পেয়ারগুলি কারোর সঙ্গে বন্ড করে থাকে না, সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে থাকে। আর বন্ড পেয়ার হচ্ছে যে সমস্ত ইলেকট্রন পেয়ারগুলি বন্ডে রয়েছে, সেইগুলিকে বলা হয় বন্ড পেয়ার। তো এই দুই রকম হতে পারে, লোন পেয়ার এবং বন্ড পেয়ার থাকতে পারে। তাহলে আমরা দেখব বিভিন্ন মলিকুলের ক্ষেত্রে এই ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার কতগুলো আছে এবং এই ইলেকট্রন পেয়ারগুলো কীভাবে অ্যারেঞ্জমেন্ট করলে রিপালশন কম হবে। তাহলে আমরা এখন দেখব যে মলিকুলের ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার কতগুলো হবে এবং সেই পেয়ারগুলিকে কীভাবে অ্যারেঞ্জমেন্ট করলে এদের রিপালশনটা কম হবে। রাইট?
এখন আমরা ক্যালকুলেশন করব মলিকুলের ভ্যালেন্স ইলেকট্রন পেয়ার। কী করে মলিকুলের ভ্যালেন্স ইলেকট্রন পেয়ার ক্যালকুলেশন করতে হয় এটাই আজ আমরা শিখব। ধরা যায় একটা এক্সাম্পল হিসাবে বোরন ট্রাইফ্লোরাইড। এই বোরন ট্রাইফ্লোরাইড আছে এই মলিকুলটা। এখানে সেন্ট্রাল অ্যাটম বোরন এবং টার্মিনাল অ্যাটম রয়েছে ফ্লোরাইড, দ্যাট ইজ ফ্লোরিন অ্যাটম রয়েছে। বোরন অ্যাটমে দেখব যে ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো আছে। বোরন অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন কত আছে? বোরন অ্যাটমের ইলেকট্রন কনফিগারেশন আমরা জানি 2s2। বোরন অ্যাটমে হচ্ছে 2s2 2p1। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 3। তাহলে বোরন অ্যাটমে ভ্যালেন্স ইলেকট্রন 3। আর টার্মিনাল অ্যাটমগুলো কতগুলি অযুগ্ম ইলেকট্রন আছে? যতগুলি অযুগ্ম ইলেকট্রন আছে সেই অযুগ্ম ইলেকট্রন কিন্তু ভ্যালেন্স অর্থাৎ সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রনের সঙ্গে শেয়ার মাধ্যমে বন্ড তৈরি করে। তাহলে হ্যালোজেনগুলো দেখো, প্রত্যেকটা হ্যালোজেনগুলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো প্রত্যেকটা ইলেকট্রন কনফিগারেশন দেখবো আমরা এইরকম NH2 NP5 ইলেকট্রন কনফিগারেশন। ফ্লোরিন হলে 2s2 2p5 হবে। তার মানে এখানে পি যে সাবসেল রয়েছে তার মধ্যে 3টি কক্ষক রয়েছে, এর মধ্যে 5টা ইলেকট্রন আছে। তাহলে 1 আনপেয়ার ইলেকট্রন। আর এই 1 আনপেয়ার ইলেকট্রন হওয়ার জন্য এই সমস্ত অ্যাটমগুলি একটা বন্ড করবে। একটা বন্ড করার অর্থ হচ্ছে এই সমস্ত অ্যাটমগুলি সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে একটি মাত্র ইলেকট্রন শেয়ার করবে, এই ইলেকট্রনটা শেয়ার করবে, রাইট? যদি অক্সিজেন হয় তাহলে অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন কনফিগারেশন জানি আমরা 2s2 2p4। তাহলে এখানে দেখব অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 2টি, এই 2টি অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। তাহলে অক্সিজেন ডাবল বন্ড তৈরি করবে, অক্সিজেন ডাবল বন্ড তৈরি করবে অথবা বন্ড তৈরি করবে, আর 2টি ইলেকট্রন শেয়ার করবে সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে। একই রকমভাবে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখব যে এর 2s2 2p3 ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এসে 2টি ইলেকট্রন এবং পিতে 3টে ইলেকট্রন আছে। যেহেতু 3টি অযুগ্ম ইলেকট্রন তাহলে 3টে বন্ড করবে, 3 বন্ড করবে এবং 3টে ইলেকট্রন শেয়ার করবে সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে। তাহলে কতগুলো ইলেকট্রন শেয়ার করবে সেটা নির্ভর করছে তার ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশনের উপর। যতগুলো অযুগ্ম ইলেকট্রন আছে ততগুলো ইলেকট্রন শেয়ার করবে। ওকে, তাহলে সেন্ট্রাল অ্যাটমের বাইরের কক্ষে ইলেকট্রন রয়েছে 3টে, আর এখানে 3টে ফ্লোরিন আছে। 3টে ফ্লোরিন তাহলে কী হবে? প্রত্যেকটা ফ্লোরিন একটা করে ইলেকট্রন শেয়ার করবে। তাহলে মোট ইলেকট্রন শেয়ার হবে 3। 3টে ফ্লোরিন আছে, প্রত্যেকটা 1, রাইট? তা টোটাল ইলেকট্রন কত হলো? টোটাল ভ্যালেন্স ইলেকট্রন, টোটাল ভ্যালেন্স ইলেকট্রন ইলেকট্রনস হয়ে গেল 6। কী করে বের করলাম? বের করলাম কেন্দ্রীয় পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রন প্লাস কতগুলো অ্যাটম রয়েছে এবং সেই অ্যাটমগুলো কোটা করে ইলেকট্রন শেয়ার করবে। 3টে অ্যাটম আছে আর প্রত্যেকটা ফ্লোরিন একটা করে, তাহলে 3 × 1। এই 3টা হচ্ছে সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন, আর এখানে 3টে ফ্লোরিন আছে 3, প্রত্যেকটা ফ্লোরিন একটা করে ইলেকট্রন শেয়ার করবে, তাহলে মোট হচ্ছে 6। তাহলে এবার ভ্যালেন্স ইলেকট্রন পেয়ার কত হবে? ভ্যালেন্স ইলেকট্রন পেয়ার, ইলেকট্রন পেয়ার কতগুলো হবে? তাহলে পেয়ার মানে যুগ্ম অবস্থা থাকবে, তাহলে এটা 2 দিয়ে ভাগ করো, দ্যাট ইজ 3 ইলেকট্রন পেয়ার। এবার দেখো এই যে মলিকুলটা রয়েছে BF3, এই মলিকুলের মধ্যে দেখো বোরন রয়েছে এবং 3টে F অ্যাটম রয়েছে, প্রত্যেকটা 1 করে বন্ড তৈরি করে, তাহলে বন্ড ছিল 3। 3টে বন্ড, আর এখানে দেখো ইলেকট্রন পেয়ার 3 হচ্ছে, কোনো পাই বন্ড নেই। তার মানে এখানে বুঝতে পারছি আমরা সিগমা বন্ড পেয়ার আসবে = 3। 3টে সিগমা বন্ড পেয়ার, রাইট? তো সিগমা বন্ড পেয়ার 3 হলে আমরা দেখব হাইব্রিডেশন হয়ে যাবে sp2। তাহলে এখানে জানতে হবে যে কতগুলো বন্ড পেয়ার হলে হাইব্রিডেশন কতগুলো হয়। আমরা বন্ড পেয়ার ক্যালকুলেট করব অনলি সিগমা বন্ড পেয়ার অ্যান্ড লোন পেয়ার। তাহলে সিগমা বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার এগুলো কত ধরে? দুটো যোগফল যদি 2 হয় তাহলে হাইব্রিডাইজেশন হয়ে যাবে sp। দিস ইজ হাইব্রিডাইজেশন।
ডাইজেশন। ওকে, যদি সিগমা বন্ড পেয়ার লোন পেয়ার 3 হয় তাহলে যাবে sp2, যদি 4 হয় তাহলে হবে sp3, যদি 5 হয় তাহলে sp3d আসবে, যদি 6 হয় sp3d2 আসবে, আর যদি 7 হয় তাহলে sp3d3 আসবে। তাহলে এদের হাইব্রিডেশন যা হবে সেই মতো অরিয়েন্টেশন থাকবে। বন্ড পেয়ারগুলো এবং লোন পেয়ারগুলো কোন দিকে থাকবে? sp হলে লিনিয়ার আসবে, sp2 হলে ট্রাইগোনাল প্ল্যানার আসবে, sp3 হলে টেট্রাডাল আসবে, sp3d হলে ট্রাইগোনাল বাইপ্রাইমেড হবে, sp3d2 হলে অক্টাডাল এবং লাস্টেরটা হয়ে যাবে পেন্টাগোনাল বাইপ্রাইমেড। অর্থাৎ তাদের বন্ড পেয়ারগুলো এবং লোন পেয়ারগুলো কীভাবে অরিয়েন্টেশন থাকবে এবং তার জিওমেট্রি কী হবে তা আমরা হাইব্রিডেশন থেকে আমরা বুঝতে পারবো। ওকে, তাহলে আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে শুধুমাত্র সিগমা বন্ড পেয়ার এবং লোন পেয়ার। এবার প্রবলেমে চলে আসো। এখানে সিগমা বন্ড পেয়ার 3 হচ্ছে, কারণ পেয়ার 3টে আর প্রত্যেকটা পেয়ার কিন্তু 3টেই বন্ড হচ্ছে। তাহলে এখানে বন্ড 3 আর পেয়ার 3, তার মানে 3টে সিগমা বন্ড তৈরি হচ্ছে। সিগমা বন্ড হলে sp2 হবে। তাহলে যেহেতু sp2 তাহলে ট্রাইগোনাল প্ল্যানার, তার মানে এখানে যে 3টে বন্ড পেয়ার রয়েছে সেটা ট্রাইগোনাল প্ল্যানার থাকবে। এই এফ 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 এইরকম আসবে। তাহলে মলিকুলটা হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার, ট্রাইগোনাল প্ল্যানার মলিকুল আসবে। ধরো এবার আমরা CH4 মিথেন মলিকুলের ক্ষেত্রে বলি। তাহলে মিথেন মলিকুল কি? তাহলে মোট ভ্যালেন্স ইলেকট্রন, টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কত হবে? দেখো সেন্ট্রাল অ্যাটম কার্বন আছে, কার্বনের বাইরে কক্ষে ইলেকট্রন কত হবে? 4 হবে, কারণ কার্বনে 2s2 2p2 থাকে, তাহলে 4। টার্মিনাল কত আছে? 4টে হাইড্রোজেন, প্রত্যেক হাইড্রোজেনে একটা করে ইলেকট্রন শেয়ার করবে, তাহলে মোট হয়ে গেল 8টা ইলেকট্রন। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন পেয়ার, ভ্যালেন্স ইলেকট্রন পেয়ার হয়ে যাবে 8/2 ইজ ইকাল টু 4। 4টে ইলেকট্রন পেয়ার আছে, তাহলে কতগুলো বন্ড হবে? তাহলে এখানে বন্ড হবে, দেখো কার্বনের সঙ্গে 4টি হাইড্রোজেন আছে, আর প্রত্যেকটা হাইড্রোজেন 1 করে বন্ড তৈরি করে, তাহলে 1 বন্ড 1 বন্ড 1 বন্ড 1 বন্ড, তাহলে 4টে সিগমা বন্ড। তাহলে 4টে সিগমা বন্ড মানে 4টে সিগমা বন্ড পেয়ার, এই যে 4টে হয়ে গেছে। তাহলে সিগমা বন্ড পেয়ার আসবে ইজ ইকাল টু 4। আর সিগমা বন্ড পেয়ার 4, এখানে কোনো লোন পেয়ার থাকবে না, কারণ 4টি বন্ড হয়ে যাচ্ছে, এখানে 4টি পেয়ার হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু 4টি হয়ে যাচ্ছে তাহলে 4টি বন্ড থাকবে। তাই যেহেতু 4টি হচ্ছে তাহলে sp3, হাইব্রিডেশন sp3 হবে। sp3 হলে এখানে হাইড্রোজেন থাকবে, এই হাইড্রোজেন এই হাইড্রোজেন এই হাইড্রোজেন, তাহলে এটা টেট্রাহেড্রাল জিওমেট্রি দেখাবে, টেট্রাহেড্রাল জিওমেট্রি দেখাবে, টেট্রাহেড্রাল জিওমেট্রি। ওকে, নেক্সট আমরা এক্সাম্পল হিসেবে দেখব যে সালফার ডাইঅক্সাইড। দেখো সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কত হবে? টোটাল ব্যালেন্স ইলেকট্রন, সালফারের ক্ষেত্রে আমরা ইলেকট্রন কনফিগারেশন জানি 3s2 3p4, তার মানে টোটাল ইলেকট্রন রয়েছে 6। অক্সিজেন কটা আছে? 2টো আছে, প্রতিটা অক্সিজেন 2টো করে বন্ড তৈরি করে, মানে 2টো করে ইলেকট্রন শেয়ার করবে, তাহলে 2 করলাম, তাহলে 6 + 4 দ্যাট ইজ 10। 10 হলে ব্যালেন্স ইলেকট্রন পেয়ার কত হবে? ব্যালেন্স ইলেকট্রন পেয়ার চলে আসবে, ইলেকট্রন পেয়ার ইজ ইকাল টু 10/2, পেয়ার করতে হলে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 5। এবার দেখো 5-এর মধ্যে সিগমা বন্ড কতগুলো হচ্ছে দেখতে হবে। কী করে বুঝবো? আমরা অলরেডি জানি সালফারের সঙ্গে 2টো অক্সিজেন আছে, রাইট? 2টো অক্সিজেন হলে এখানে 2টো বন্ড তৈরি করবে, একটা বন্ড সিগমা একটা পাই, এখানে 2টো বন্ড তৈরি করবে, একটা বন্ড সিগমা অ্যান্ড পাই, তাহলে মোট পাই বন্ড 2টো আছে। সিগমা বন্ড কটা হবে? 2টো, তাহলে পাই বন্ড 2টো আছে, 2টো বাদ দাও, অর্থাৎ 2টো ইলেকট্রন পেয়ার হচ্ছে পাই বন্ড তৈরি করবে। তাহলে আমাদের দরকার লোন পেয়ার এবং সিগমা বন্ড। তাহলে পাই বন্ড রয়েছে 2টো, পাই বন্ড পেয়ার ইজ ইকাল টু 2। তাহলে সিগমা বন্ড এবং লোন পেয়ার থাকবে বাকিটা,
পাই বন্ড যদি বাদে দিই তাহলে বাকিটা থাকবে লোন পেয়ার এবং সিগমা বন্ড। তো সিগমা বন্ড থাকবে বন্ড পেয়ার ইজ ইকাল টু 2, এই যে দুটো অপশন থাকবে। তাহলে মোট 4টে বন্ড পেয়ার আছে, তাহলে বাকি একটা থাকবে লোন পেয়ার, তাহলে বাকিটা পড়ে থাকবে লোন পেয়ার। লোন পেয়ার ইজ ইকাল টু 1। তাহলে আমাদের কাউন্ট করতে হবে এই দুটো, সিগমা বন্ড পেয়ার এবং লোন পেয়ার। হয়ে যাবে সিগমা বন্ড বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার ইজ ইকাল টু হয়ে যাবে 3। আর 3 মানেই আমরা জানবো sp2 হাইব্রিডাইজড, রাইট? পাই বন্ড আমরা ক্যালকুলেট করবো না। আর sp2 হাইব্রিডাইজড হলে তাহলে একটা লোন পেয়ার থাকবে আর দুটো সিগমা বন্ড থাকবে। তার মানে sp2 হাইব্রিডাইজড 1 লোন পেয়ার থাকলো, আর অক্সের সঙ্গে এরকম ওরিয়েন্টেশন থাকবে, এরকম ওরিয়েন্টেশন। অর্থাৎ অক্সিজেন ডাবল বন্ড করছে, কিন্তু আমরা হাইব্রিডেশন ক্যালকুলেশনের জন্য আমরা সিগমা বন্ডটাকে ধরে কাজ করছি, কারণ সিগমা বন্ডের সঙ্গে পাই বন্ডটা থাকবে। তাহলে এইরকম থাকবে এবং তাদের শেপটা হয়ে যাবে ভি শেপ, ভি আকৃতি। ওকে, তাহলে এইভাবে তাদের যে ইলেকট্রন পেয়ার রয়েছে এবং বন্ড পেয়ার রয়েছে, এখানে যে বন্ড রয়েছে 4টে ইলেকট্রন, এইভাবে ওরিয়েন্টেশন থাকলে ইলেকট্রন রিপালশনটা সবচেয়ে কম হবে। অর্থাৎ লোন পেয়ার, বন্ড পেয়ার এদের যে রিপালশন হচ্ছে, এই রিপালশনটা সর্বাধিক কম হবে যদি এই রকম ওরিয়েন্টেশন থাকে। ধরো অ্যামোনিয়া মলিকুল NH3, ওকে, তাহলে NH3 গোতে নাইট্রোজেন রয়েছে এবং 3টে হাইড্রোজেন রয়েছে। তাহলে এখানে প্রত্যেকটা হাইড্রোজেন 1 করে বন্ড করবে, দ্যাট ইজ সিগমা বন্ড ইজ ইকাল টু 3। তাহলে মোট কটা পেয়ার বেরোয় দেখি। তাহলে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন, টোটাল টি ফর টোটাল ভ্যালেন্স ইলেকট্রন TVE। নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন কনফিগারেশন 2s2 2p3, তার মানে 5টা ইলেকট্রন, আর 3টে হাইড্রোজেন আছে, প্রত্যেকটা হাইড্রোজেন 1 করে ইলেকট্রন শেয়ার করে। টোটাল হয়ে গেল 8। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন পেয়ার কত হবে? 8/2, দ্যাট ইজ 4। তাহলে 4 হলে এখানে দেখো সিগমা বন্ড 3টে, তাই যদি 3টে সিগমা বন্ড পেয়ার হয় তাহলে নিশ্চয়ই আর একটা লোন পেয়ার, কারণ কোনো পাই বন্ড নেই। তাহলে এখান থেকে বুঝতে পারছি সিগমা বন্ড পেয়ার, যেহেতু সিগমা বন্ড 3টা হবে তাহলে বন্ড পেয়ার ইলেকট্রন থাকবে, সিগমা বন্ড পেয়ার 3 হবে। তাহলে বাকি যে একটা বন্ড পেয়ার আছে, এখন 4টে বন্ড পেয়ার বেরোচ্ছে, বাকি যে একটা বন্ড পেয়ার থাকবে সেটা হচ্ছে লোন পেয়ার ইজ ইকাল টু 1। তাহলে টোটাল কত হলো? এখানে কোনো পাই বন্ড নেই, টোটাল যেহেতু 4, তাহলে 4 হলে আমরা জানি sp3 হলে আমরা দেখব যে একটা লোন পেয়ার থাকবে। তো ওরিয়েন্টেশন এরকমই থাকবে যে নাইট্রোজেনের সঙ্গে 3টি হাইড্রোজেন থাকবে, আর একটা লোন পেয়ারটা আমরা ঠিক ওই টেট্রাহেড্রাল অবস্থায় থাকবে। অর্থাৎ এইরকম অ্যারেঞ্জমেন্ট হলে তবেই কিন্তু ইলেকট্রন পেয়ারের মধ্যে রিপালশনটা সবচেয়ে কম হবে। ওকে, সবচেয়ে কম হবে। এরপর আমরা করব SF4। দেখো SF4 টোটাল, T ফর টোটাল, V ফর ভ্যালেন্স, E ফর ইলেকট্রন। সালফারের ক্ষেত্রে মোট থাকে 3s2 3p4 থাকে 6 ইলেকট্রন, 4টে ফ্লুরিন, প্রত্যেকটা ফ্লুরিন 1 ইলেকট্রন শেয়ার করবে, রাইট? তাহলে 6 + 4 ইজ ইকাল টু 10। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন পেয়ার ইজ ইকাল টু 10/2 ইজ ইকাল টু 5। এবার দেখে নিই কতগুলো বন্ড হবে। তারপর সালফার রয়েছে, তার সঙ্গে 4টে ফ্লুরিন আছে, আর প্রত্যেকটা ফ্লুরিন কিন্তু একটা করে বন্ড করে, তার মানে সিগমা বন্ড ইজ ইকাল টু 4 যদি সিগমা বন্ড হয়, এতে কোনো পাই বন্ড নেই, তার আর একটা বন্ড পেয়ার কী হবে? লোন পেয়ার হিসেবে থাকবে। তাহলে এখানে লিখতে পারি সিগমা বন্ড পেয়ার ইজ ইকাল টু 4 অ্যান্ড লোন পেয়ার ইজ ইকাল টু 1। টোটাল কত? 5 দাঁড়াচ্ছে। তাহলে 5 হলে আমরা S একটা লিখবো, P 3টে আর D একটা, অর্থাৎ 5 বন্ড পেয়ার হলে sp3d, রাইট? sp3d হয় তাহলে তাদের গঠনটা আসবে বা জিওমেট্রি আসবে ট্রাইগোনাল বাইপিরামিড। তাহলে এই হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিড। ওকে, সালফার থাকবে, সালফারের সঙ্গে 4টে ফ্লুরিন আছে, 4টে ফ্লুরিন, 1 ফ্লুরিন অ্যান্ড লোন পেয়ার।
তো লোন পেয়ারটা আমরা যদি প্লেনে বসাই তাহলে কিন্তু রিপালশন সবচেয়ে কম হবে। রিপালশন কম হবে অর্থাৎ এইভাবে ওরিয়েন্টেশন থাকলে তবেই কিন্তু ইলেকট্রন পেয়ারের মধ্যে রিপালশন সবচেয়ে কম হয়। তাহলে এখানে মনে রাখতে হবে ট্রাইগোনাল বাইপিরামিডে লোন পেয়ারটা আমরা প্লেনে বসাবো। লোন পেয়ারগুলি প্লেনে বসাতে হবে। তো প্লেনে বসালে তবেই কিন্তু রিপালশন কম হবে। রিপালশন কম হবে। তো যেহেতু রিপালশন কম প্লেনে বসালে সেই জন্য আমরা লোন পেয়ারগুলি প্লেনে বসাবো। এরপর আমরা দেখব যে ClF3 এক্ষেত্রে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কত দেখব। হ্যালোজেনের ক্ষেত্রে বাইরে কক্ষে 7টা ইলেকট্রন থাকে আর প্রত্যেকটা ফ্লোরিন 3টে ফ্লোরিন আছে 1 ইলেকট্রন কন্ট্রিবিউট করে, তাহলে 10 হয়ে যায়। ব্যালেন্স ইলেকট্রন পেয়ার কত হবে 10/2 = 5, তাহলে 5 ভ্যালেন্স ইলেকট্রন পেয়ার। তা এর মধ্যে দেখব যে Cl এর সঙ্গে 3টে ফ্লোরিন থাকে, রাইট। তাহলে সহজে বোঝা যাচ্ছে যে এখানে সিগমা বন্ড 3টা হবে, প্রত্যেকটা ফ্লোরিন Cl এর সঙ্গে সিগমা বন্ড তৈরি করবে, কোনো পাই বন্ড নেই, তাহলে বাকি যে দুটো ইলেকট্রন পেয়ার সেটা লোন পেয়ার থাকবে। তাহলে এখানে বলতে পারি সিগমা বন্ড পেয়ার = 3, তার মানে লোন পেয়ার থাকবে দুটো = 2, টোটাল 5টা মানে এখানে sp3d আসবে, রাইট। তাই sp3d হওয়ার জন্য তাহলে আমরা সহজে তার জিওমেট্রি বলতে পারবো যে ট্রাইগোনাল বাইপিরামিড, কিন্তু লোন পেয়ারটা রিপালশন কম করার জন্য প্লেনে থাকবে, অর্থাৎ Cl থাকবে, দুটো ইলেকট্রন পেয়ার আমরা প্লেনে বসাবো যাতে করে রিপালশনটা কম হয়। আর এখানে একটা ফ্লোরিন আছে, এই ফ্লোরিন এর আকৃতি হয়ে যাবে টি শেপ আকৃতি আসবে। তাহলে ইজিলি আমরা তার জিওমেট্রি এবং তার শেপ আমরা ক্যালকুলেট করতে পারছি। ওকে, তো ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারছি। ধরো আমরা যদি জেনন টেট্রাফ্লুরাইড নিয়ে আলোচনা করি, তাহলে এই ক্ষেত্রে কী হবে জেনন টেট্রাফ্লুরাইড। তাহলে জেননে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কত হবে 8, কারণ 5s2 5p6 আছে, 4টে ফ্লোরিন আছে, প্রত্যেকটা ফ্লোরিন 1 করে ইলেকট্রন কন্ট্রিবিউট করবে, তাহলে 8 + 4 = 12 আসবে। তাহলে আমরা দেখব ভ্যালেন্স ইলেকট্রন পেয়ার কত হবে 2 দিয়ে ভাগ করে দাও সমান 6 হবে। তাহলে এখানে দেখো 4টে ফ্লোরিন মানে 4টে সিগমা বন্ড, ফ্লোরিন কোনো পাই বন্ড নেই, তাই 4টে সিগমা বন্ড, বাকি দুটো লোন পেয়ার। তাহলে সিগমা বন্ড পেয়ার = 4, লোন পেয়ার = 2। তাহলে যেহেতু 6 রয়েছে তাহলে এখানে হবে sp3d2, আর sp3d2 হাইব্রিডেশন হওয়া মানেই অক্টেট স্ট্রাকচার, এবং অক্টেটের ক্ষেত্রে লোন পেয়ারগুলো আমরা অ্যাক্সিয়ালে বসাবো যাতে করে রিপালশনটা কম হয়। তাহলে এখানে লোন পেয়ারগুলি অ্যাক্সিয়ালে বসাতে হবে যাতে করে রিপালশনটা কম হয়। তাহলে এই গঠন কি আসবে, এখানে গঠন আসবে জেনন রয়েছে xc, তার সঙ্গে 4টে ফ্লোরিন আছে 1 ফ্লোরিন 2 3 and 4, অ্যাক্সিয়ালে বসালাম, অ্যাক্সিয়াল বলতে উপর আর নিচে আমরা দুটো ইলেকট্রন পেয়ার বসালাম। তাহলে এটা স্কোয়ার প্ল্যানার শেপ আসবে, কারণ লোন পেয়ার বাদ দিলে আমাদের শেপটা চলে আসবে স্কোয়ার প্ল্যানার, কিন্তু অ্যাক্সিয়ালে লোন পেয়ারগুলো অকুপাই করবে। তাহলে আমরা সহজে সিগমা বন্ড পেয়ার এবং লোন পেয়ার ক্যালকুলেট করে আমরা কিন্তু তার শেপ এবং গঠন এবং তার সঙ্গে সঙ্গে হাইব্রিডেশন বলে দিতে পারছি। এবার কিছু আমরা আয়নের ক্ষেত্রে দেখব, ধরো আয়নের ক্ষেত্রে হচ্ছে সালফেট। এই সালফেটে ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো হবে এবং ভ্যালেন্স ইলেকট্রন পেয়ার কতগুলো হবে। তাহলে এখানে সালফার রয়েছে এবং 4টে অক্সিজেন রয়েছে, তাহলে দুটো নেগেটিভ চার্জ 1 নেগেটিভ এরকম রয়েছে। তাহলে এইটা একটা বন্ড তৈরি করবে 1 বন্ড 2 বন্ড অ্যান্ড 2 বন্ড, রাইট। তাহলে এরকম অবস্থা থাকবে। তাহলে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কত হবে, সালফারের ইলেকট্রন ছিল 6,
রাইট? তাহলে এই যখন একটা করে বন্ড তৈরি করবে তাহলে এখানে রয়েছে 1 ইলেকট্রন শেয়ার করবে, এই অ্যাটমটা 1 ইলেকট্রন, এগুলো 2 প্লাস 2, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা হয়ে যাচ্ছে 12। তাহলে পেয়ার কতগুলো থাকবে? ব্যালেন্স বন্ড পেয়ার, ব্যালেন্স ইলেকট্রন পেয়ার, ব্যালেন্স ইলেকট্রন পেয়ার হয়ে যাবে 12/2 ইজ ইকুয়াল টু 6, অর্থাৎ 6 বন্ড তৈরি করবে। 6 বন্ডের মধ্যে দেখো এখানে দুটো পাই বন্ড থাকবে, তাহলে মোট সিগমা বন্ড হয়ে যাবে 4। তাহলে সিগমা বন্ড বন্ড পেয়ার ইজ ইকুয়াল টু 4 আর 2 হচ্ছে পাই বন্ড, তাহলে পাই বন্ড পেয়ার আসবে 2, তাহলে মোট হচ্ছে 6 হয়ে যাচ্ছে। এখন সিগমা বন্ড পেয়ারটাই আমাদের বলবে হাইব্রিডেশন, যেহেতু 4 হচ্ছে তাহলে sp3। তো আমরা sp3 স্ট্রাকচার দেখবো এইভাবে যে দুটো অক্সিজেন রয়েছে ডাবল বন্ড দিয়ে, আর রয়েছে মাইনাস মাইনাস, এইরকম স্ট্রাকচার থাকবে। ধরো পজিটিভের ক্ষেত্রে আমরা কি দেখব? ধরলাম NH4 প্লাস, NH4 প্লাসের ক্ষেত্রে আমরা দেখব যে নাইট্রোজেন সঙ্গে হাইড্রোজেন রয়েছে, আর পজিটিভ হলে সবসময় আমরা সেন্ট্রাল অ্যাটমে পজিটিভ বসিয়ে দেবো, রাইট? তাহলে ভ্যালেন্স ইলেকট্রন, টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কত হবে? যেহেতু এটা পজিটিভ আছে তাহলে এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে 5টা ইলেকট্রন হয়, তাহলে 4টে বসাবো, আর প্রত্যেকটা হাইড্রোজেন কি করছে? প্রত্যেকটা হাইড্রোজেন একটা করে ইলেকট্রন শেয়ার করে, তাহলে 4 × 1 সমান 8 হয়ে যাচ্ছে। আর এখানে 4টে সিগমা বন্ড, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন পেয়ার হয়ে গেল 8/2, দ্যাট ইজ 4, আর 4টে সিগমা বন্ড, তাহলে এখানে 4টে পেয়ার মানে 4টে সিগমা বন্ড হবে। যেহেতু 4টে সিগমা বন্ড তাহলে হবে এটা sp3, তাহলে sp3 ক্ষেত্রে দেখব যে চার্জটা নাইট্রোজেনের কাছে থাকবে, দিস পজিটিভ চার্জ, এরকম পজিটিভ চার্জ, আর এই 4টে বন্ড দ্যাট ইজ sp3, অর্থাৎ টেট্রাহেড্রাল স্ট্রাকচার আসবে। যদি দেখা যায় BF4 মাইনাস, এই ক্ষেত্রে কী হবে? দেখো BF4 মাইনাস মানে বোরনের সঙ্গে 4টে ফ্লোরিন যুক্ত আছে, ওকে? তাহলে একটা ফ্লোরিন মাইনাস হইবে, যখন মাইনাস হবে এ কোনো ইলেকট্রন শেয়ার করবে না, তাহলে শেয়ার করে 1 1 1, তাহলে এইটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড হবে, রাইট? তাহলে বোরনে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কত হবে? টোটাল ভ্যালেন্স ইলেকট্রন বোরন হবে 3টে ইলেকট্রন ছিল, 3টে ফ্লোরিন প্রত্যেকটা একটা করে শেয়ার করবে, আর যেটা মাইনাস হয়ে গেছে সেটা দুটো ইলেকট্রন কোঅর্ডিনেট করবে, তাহলে 2 দিয়ে দাও, তাহলে হয়ে গেল 8, রাইট? এই দুটো ইলেকট্রন হচ্ছে কোঅর্ডিনেট করবে, এই যে মাইনাস হয়ে গেছে কোনো ইলেকট্রন শেয়ার করবে না, যখন ইলেকট্রন শেয়ার করবে না তখন কী হবে? কোঅর্ডিনেট করবে, তাহলে মাইনাসটা কোঅর্ডিনেট করবে 2, তাহলে 8 হয়ে গেল। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন পেয়ার হয়ে যাবে 8/4, সরি 8/2 হলে 4 আসবে, 4 হয়ে যাবে। তাহলে এখানে দেখো বন্ড 1 বন্ড 2 বন্ড 3 বন্ড আর একটা কোঅর্ডিনেট বন্ড, তাহলে মোট হচ্ছে 4টে বন্ড, 3টে আমরা দেখব সিগমা বন্ড, একটা কোঅর্ডিনেট বন্ড, তাহলে মোট হচ্ছে 4টে বন্ড আর 4টি পেয়ার আছে, তাহলে টোটাল সিগমা বন্ড 4 হলে এখানে কোনো পাই বন্ডেই আর লোন পেয়ারও থাকবে না, তাহলে হয়ে যাবে sp3। তাহলে দেখব আমরা sp3 স্ট্রাকচার, এই 3টে রয়েছে F আর একটা F মাইনাস কী করেছে না এখানে কোঅর্ডিনেট করেছে, ওকে? তাহলে মাইনাস কোঅর্ডিনেট করেছে বোরনকে। তাহলে এইভাবে মলিকুলার শেপ এবং গঠন আমরা আঁকতে পারবো, রাইট? তাহলে গঠনগুলো এরা এইরকমই থাকবে যাতে করে রিপালশনটা কম হয়, অর্থাৎ মলিকুলার শেপ এইরকমই হবে যাতে করে ইলেকট্রন পেয়ারের রিপালশন কম হয়। অর্থাৎ ইলেকট্রন রিপালশন বলতে আমরা দেখব যে এই যে বন্ড পেয়ার রিপালশন হচ্ছে, এদের রিপালশনটা এখানে কিন্তু একদমই 0 আসবে, কারণ এই রকম অ্যারেঞ্জমেন্ট থাকলে তবেই কিন্তু 0 আসবে, ওকে? তাহলে আমরা এখানে ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরির সাহায্যে আমরা এটাই দেখছি যে ভ্যালেন্স ইলেকট্রন পেয়ার কতগুলো আছে এবং সেই ইলেকট্রন পেয়ারের মধ্যে সিগমা বন্ড ইলেকট্রন পেয়ার, পাই বন্ড ইলেকট্রন পেয়ার এবং লোন পেয়ার ইলেকট্রন পেয়ার কতগুলি আছে, এবং ইলেকট্রন পেয়ারগুলি এমনভাবে অ্যারেঞ্জমেন্ট থাকবে যাতে করে মলিকুলার রিপালশনটা কম হয়, অর্থাৎ যেমনটি আমরা গঠন করেছিলাম সেই রকমভাবে আমরা ওই ইলেকট্রন পেয়ারগুলো আমরা অ্যারেঞ্জমেন্ট করব। এবার দেখব আমরা এই যে ইলেকট্রন পেয়ার রিপালশনের কারণে মলিকুল শেপের পরিবর্তন ঘটবে এবং তাদের অ্যাঙ্গেলে পরিবর্তন ঘটবে। তো আমরা অ্যাঙ্গেলটা নিয়ে আলোচনা করব
মলিকুলের যে অ্যাঙ্গেল রয়েছে সেই অ্যাঙ্গেলে পরিবর্তন করবে। আগে আমরা দেখে নেব আইডিয়াল অ্যাঙ্গেল কত হয়। যদি আমরা দেখা যায় sp2 হয়, তাহলে ধরে নিচ্ছি এ হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, তার সঙ্গে 3টে বন্ড রয়েছে, সেগুলো হচ্ছে বি অ্যাটম। তাহলে sp2 হলে তাদের একটা অ্যাঙ্গেল থাকে, যে অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি, রাইট? তাহলে বন্ড অ্যাঙ্গেল থাকবে 120 ডিগ্রি যখন 3টেই বন্ড পেয়ার থাকবে, এবং এই রকমভাবে অ্যারেঞ্জমেন্ট থাকলে তবেই কিন্তু এই বন্ড পেয়ার রিপালশনটা সবচেয়ে কম হবে। sp3 যদি থাকে তাহলে এ হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, এর সঙ্গে বি যুক্ত আছে, এবং এদের অ্যাঙ্গেলটা থাকে 109 ডিগ্রি 28 মিনিট, রাইট? আর এখানে বন্ড পেয়ারগুলো এইভাবে অ্যারেঞ্জমেন্ট থাকলে তবেই কিন্তু এদের বন্ড পেয়ার রিপালশনটা সবচেয়ে কম হবে। এরপরে আমরা আসবো sp3d হলে তাদের গঠনটা আছে ট্রাইগোনাল বাইপিরামিড, অর্থাৎ এ একটা অ্যাটম আছে, তার সঙ্গে দেখব যে বি অ্যাটমগুলো একই প্লেনে রয়েছে, আর অ্যাবভ দ্য প্লেন অ্যান্ড বিলো দ্য প্লেন এরকম রয়েছে। তাহলে এই বন্ডগুলিকে বলা হয় ইকুয়েটোরিয়াল বন্ড বলা হয়। আর উপরে নিচে বন্ডগুলো বলা হয় অ্যাক্সিয়াল বন্ড। দেখো এই বন্ডগুলোর সঙ্গে এই ইকুয়েট বন্ডের অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, রাইট? আর এইটার সঙ্গে এইটা অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি, কারণ বন্ডটা ওপরে আছে, তাহলে ওপর থেকে প্লেনের অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। আর এই তিনটে বি অ্যাটম তিনটে অ্যাটম একই প্লেনে আছে, যেহেতু একই প্লেনে আছে তাহলে এদের অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি। তাহলে এখানে ইকুয়েটোরিয়াল এবং ইকুয়েটোরিয়াল বন্ডের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি, এবং অ্যাক্সিয়াল এবং ইকুয়েটোরিয়াল বন্ডের মধ্যে রয়েছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এরপর আমরা দেখব যে sp3d2, তাহলে এটা অক্টেটাল স্ট্রাকচার হবে। তাহলে এ হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, ওপরে অ্যাটম বি আছে, বি অ্যাটম, আর নিচে অ্যাটম আছে বি আছে। তাহলে দেখবো প্লেনে যে 4টে অ্যাটম আছে 1 2 3 4, এই 4টে অ্যাটম দেখো সমানভাবে ভাগ করছে, মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আর ওপরের সঙ্গে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, রাইট? তাহলে এখানে সমস্ত অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এরপর আমরা দেখব যে sp3d3 হলে আমরা দেখব পেন্টাগোনাল বাইপিরামিড স্ট্রাকচার, এরকম স্ট্রাকচার থাকবে। তাহলে প্লেনে যে 5টা বন্ড রয়েছে সেই 5টা বন্ডের দুটোর মধ্যে অ্যাঙ্গেল থাকবে 72 ডিগ্রি, আর অ্যাক্সের সঙ্গে ইকুয়েটোরিয়াল বন্ডের যে অ্যাঙ্গেল থাকবে সেটা হচ্ছে 90 ডিগ্রি, রাইট? 90 ডিগ্রি থাকবে। তবে এখানে যদি ইলেকট্রনগুলো থাকে বা ইলেকট্রন পেয়ার থাকে, লোন পেয়ার থাকে, তাহলে কিন্তু আমাদের অ্যাক্সিয়ালে বসাতে হবে, রাইট? তাহলে এইরকম অ্যাঙ্গেল রয়েছে। এবার রিপালশন কারণে, অর্থাৎ শেপ, মলিকুলার শেপ বা ইলেকট্রন পেয়ার রিপালশন কারণে এদের বন্ড অ্যাঙ্গেলগুলো পরিবর্তন ঘটে। তাহলে কতটা বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে বা পরিবর্তন ঘটছে আমরা সেটা এখানে ব্যাখ্যা করব। তো মলিকুলার রিপালশন কোথায় বেশি হতে পারে? রিপালশন বেশি হতে পারে লোন পেয়ার। মলিকুলার রিপালশন কোথায় বেশি হতে পারে? রিপালশন সবচেয়ে বেশি হবে লোন পেয়ারের সঙ্গে লোন পেয়ার। মলিকুলার মধ্যে যদি দুটো লোন পেয়ার থাকে তাদের মধ্যে রিপালশন সর্বাধিক। তারপরে রিপালশন আসবে লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ার, অর্থাৎ নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, তার সঙ্গে বন্ড পেয়ার রিপালশন। একদম সবচেয়ে কম রিপালশন আসে বন্ড পেয়ার, তার সঙ্গে বন্ড পেয়ার রিপালশন। তো এইরকম রিপালশন কারণেই এদের কিন্তু বন্ড অ্যাঙ্গেল পরিবর্তন ঘটে। তাহলে বন্ড অ্যাঙ্গেল পরিবর্তন আমরা দেখব যে কিছু কিছু পরিবর্তন ঘটছে। তাহলে একটা এক্সাম্পল দিই, যে সালফার ডাইঅক্সাইড মলিকুল,
প্রথমত আমাদের সালফার ডাইঅক্সাইড মলিকুলের প্রথমত তাদের শেপ বা গঠন রাখতে হবে। মলিকুলের গঠন রাখার জন্য আমরা দেখব যে তাদের হাইব্রিডেশন কী হবে বা কতগুলো সিগমা বন্ড আছে, কতগুলো লোন পেয়ার আছে। চটপট করবো কী করে? চটপট করার জন্য সালফারে দেখো ব্যালেন্স ইলেকট্রন 6 আছে, আর দুটো অক্সিজেন 4টে ইলেকট্রন করবে, তা টোটাল ইলেকট্রন হয়ে গেল মোট 10টা, রাইট? তাহলে পেয়ার আসবে, ইলেকট্রন পেয়ার আসবে 5টা ইলেকট্রন হবে, তার মধ্যে দেখো দুটো হচ্ছে পাই বন্ড, তাহলে পাই বন্ড দুটো বাদ দিয়ে দাও। পাই বন্ড দুটো বাদ দিলে তাহলে সিগমা বন্ড পেয়ার আসবে, সিগমা বন্ড পেয়ার ইজ ইকুয়াল টু কত আসবে? 3 আসবে, কারণ পাই বন্ড তো দুটো করবে। অ্যাকচুয়ালি এটা কি সালফার, দুটো অক্সিজেন, তাহলে এখানে দেখো এটা দুটো বন্ড, তাহলে সিগমা বন্ড হচ্ছে 1 2 দুটো হবে, তাহলে সিগমা বন্ড 2 হবে, আর এটা হবে লোন পেয়ার ইজ ইকুয়াল টু 1, কারণ এখানে যে অক্সিজেন দুটো আছে তাহলে প্রত্যেকটা অক্সিজেন সিগমা বন্ড, দুটো সিগমা বন্ড, আর একটা হচ্ছে লোন পেয়ার, আর দুটো পাই বন্ড। তাহলে মোট হচ্ছে লোন পেয়ার আর সিগমা বন্ড নিয়ে 3 হচ্ছে, 3 মানে sp2, আর sp2 হলেই আমাদের গঠন দেখব ট্রাইগোনাল প্ল্যানার। তাহলে এই ডাবল বন্ড অক্সিজেন, অর্থাৎ ভি শেপ আসবে। এবার দেখো রিপালশনটা কীভাবে না, এখানে রিপালশন সবচেয়ে বেশি হচ্ছে, রিপালশন আসবে লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ার। তাহলে এই লোন পেয়ারের সঙ্গে এই বন্ড পেয়ার রিপালশন করবে, তা রিপালশন করলে এই বন্ডগুলো ধীরে ধীরে ছোটো হয়ে আসবে, ধীরে ধীরে কাছে আসবে, মানে দুটো অ্যাঙ্গেল কী হবে, ধীরে ধীরে কাছে আসবে। মানে এই রিপালশন করার ফলে কী হয়, রিপালশন করে দূরে সরবে, তাহলে এই যে অ্যাঙ্গেল ছিল ভি শেপ ছিল, এরকম ভি শেপ ছিল, তাহলে অ্যাঙ্গেলগুলো কী হয়, ধীরে ধীরে এভাবে কাছে আসবে। তাহলে কাছে আসলে এদের অ্যাঙ্গেলটা ছোট হয়ে যাবে, অর্থাৎ অ্যাঙ্গেলটা আইডিয়াল অ্যাঙ্গেল ছিল 120 ডিগ্রি, কিন্তু এখন অ্যাঙ্গেলটা 120 কম আসবে, অর্থাৎ অ্যাঙ্গেলটা দেখবো এদের অ্যাঙ্গেলটা ছোট হয়ে গেছে 119.5 ডিগ্রি। কারণ হচ্ছে এই লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন করলে কী হয়, এই যে বন্ডগুলো ধীরে ধীরে কাছে আসবে, এরপর রিপালশন করে বন্ড অ্যাঙ্গেলে পরিবর্তন ঘটছে। তাহলে বন্ড অ্যাঙ্গেলে পরিবর্তন ঘটার জন্য আমাদের চটপট স্ট্রাকচার রাখতে হবে, স্ট্রাকচার রেখে এবং তার রিপালশনটা ক্যালকুলেশন করতে হবে যে কোথায় সর্বাধিক রিপালশন। এখানে লোন পেয়ার নেই, এখানে লোন পেয়ার বন্ড পেয়ার আছে, যেখানে সর্বাধিক রিপালশন সেই রিপালশনটা আমরা কনসিডার করে তাদের বন্ড অ্যাঙ্গেল আমরা বলতে পারবো যে কতটা পরিবর্তন করতে পারে। যেমন ধরো আরেকটা এক্সাম্পল দিই আমরা, ওয়াটার মলিকুল H2। তো ওয়াটার মলিকুলের ক্ষেত্রে আমরা দেখব টোটাল ব্যালেন্স ইলেকট্রন রয়েছে কত, তো এখানে সেন্ট্রাল অ্যাটম অক্সিজেন 6 থাকবে, আর দুটি হাইড্রোজেন রয়েছে, প্রত্যেকটা হাইড্রোজেন একটা করে ইলেকট্রন, তাহলে হয়ে যাচ্ছে 8 মানে ব্যালেন্স ইলেকট্রন পেয়ার হয়ে যাবে 8/2 = 4 হলে দেখো এখানে অক্সিজেন সেন্ট্রাল অ্যাটম, তার সঙ্গে দুটি হাইড্রোজেন আছে, রাইট? তার মানে দুটো সিগমা বন্ড, এখানে কোনো পাই বন্ড নেই, তাহলে বাকিটা হচ্ছে লোন পেয়ার। তাহলে মোট লোন পেয়ার এবং সিগমা বন্ডের সংখ্যা 4 হয়ে যাচ্ছে, 4 মানে sp3, রাইট? তাহলে চটপট আমরা গঠন রাখতে হলে এই অক্সিজেনের সঙ্গে দুটো হাইড্রোজেন থাকবে এবং দুটো লোন পেয়ার থাকবে, 1 ইলেকট্রন পেয়ার আর এই ইলেকট্রন পেয়ার, ওকে? কোনো পাই বন্ড নেই। এবার রিপালশন শুরু হবে, তাহলে এরা যেহেতু sp3 হয়েছে, তাহলে এদের অ্যাঙ্গেলটা হওয়া উচিত ছিল 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে রিপালশন করবে কি লোন পেয়ারের সঙ্গে লোন পেয়ার এবং বন্ড পেয়ারের সঙ্গে বন্ড পেয়ার, আর লোন পেয়ার বন্ড পেয়ার, তাহলে এই লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন করলো, হলো, রাইট? রিপালশন হওয়ার জন্য কী হয়, বন্ডগুলো ধীরে ধীরে কাছে আসবে, এই বন্ডটা রিপালশন হয় কি এদিকে সরে গেল, এই বন্ডটা এদিকে সরে গেল, আর এই বন্ডটা এদিকে সরে গেল, যখনই সরে গেল তাতে কি অ্যাঙ্গেলগুলো কাছে আসবে। ঠিক এইরকম যে দুটো বন্ড এরকম ছিল, দুটো বন্ড ধরে এরকম ছিল, যখনই এপাশে রিপালশন করছে, এটা বন্ড ছিল, যখন রিপালশন করছে বন্ডগুলো খুব কাছে এলো, এভাবে কাছে হলে এদের অ্যাঙ্গেলটা ছোট হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখব যে অ্যাঙ্গেলটা হয়ে যাবে রিপালশনের কারণে 109 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু হয়ে যাবে প্রায় 105 ডিগ্রি মতো, 4 ডিগ্রি অ্যাঙ্গেলটা ছোট হয়ে গেছে জাস্ট রিপালশনের কারণে ছোট হয়ে গেছে, ওকে? ধরো আরও এক্সাম্পল দেখব SF4। SF4 এর ক্ষেত্রে রিপালশনটা কী হবে, দেখো SF4 এর স্ট্রাকচার রাখতে হবে। টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কাউন্ট করো, সালফার 6 ইলেকট্রন, 4টে ফ্লুরিন আছে, প্রত্যেকটা ফ্লুরিন 1 করে ইলেকট্রন দেবে, তাহলে 10টা পেয়ার হয়েছে, তাহলে 10টা ইলেকট্রন হচ্ছে, তাহলে ইলেকট্রন পেয়ার আসবে
ভ্যালেন্স ইলেকট্রন পেয়ার আসবে 5। তাহলে এখানে বুঝতে পারছি যে সালফারের সঙ্গে 4টে ফ্লোরিন, 4টে ফ্লোরিন কোনো পাই বন্ড নেই, 1 1 1 1, অর্থাৎ 4টে সিগমা বন্ড। তাহলে একটা লোন পেয়ার থাকবে, কারণ 5টা তো পেয়ার, 4টে যদি বন্ড পেয়ার হয় তাহলে একটা লোন পেয়ার থাকবে, কোনো পাই বন্ড নেই। তাহলে মোট 5টা হচ্ছে মানে sp3d আসবে, রাইট। তাহলে sp3d যদি হয় তাহলে ট্রাইগোনাল বাইপিরামিড হবে, অর্থাৎ এই সালফার থাকলো, এখানে একটা ইলেকট্রন পেয়ার, কারণ আমি বলেছিলাম ইলেকট্রন পেয়ারকে রিপালশন কম হওয়ার জন্য ওই ইলেকট্রন পেয়ারগুলো প্লেনেই বসবে। তাহলে এখানে সালফার রয়েছে, এই সালফার রয়েছে, এই সালফার রয়েছে, সালফারের সঙ্গে ফ্লোরিন থাকবে, এই ফ্লোরিন রয়েছে। এবার রিপালশন করবে, তাহলে এইটার সঙ্গে এটা রিপালশন হতে পারে, এই ইলেকট্রন পেয়ারের সঙ্গে এই ইলেকট্রন রিপালশন হতে পারে। যখন রিপালশন হবে বন্ডগুলো সরবে, রাইট। তাহলে সরে ধরো এরকম সরে গেল, রাইট। তাহলে এই সরে গেল, আর এইটাও সরে গেল, এইদিকে সরে গেল। যখন রিপালশন হচ্ছে তখন সরে যাবে বন্ডগুলো, বন্ডগুলো সরলে এখান থেকে অ্যাঙ্গেলটা কমবে, আর 90 ডিগ্রি থাকবে না, অ্যাঙ্গেলটা আর 90 ডিগ্রি থাকবে না, অর্থাৎ হয়ে গেল কিছুটা সরে গেল 89 ডিগ্রি। এখানে দেখবে 120 ডিগ্রি অ্যাঙ্গেল আর থাকবে না, 120 ডিগ্রি অ্যাঙ্গেলের থেকে কমে যাবে, অর্থাৎ 117 ডিগ্রি চলে আসে। তাহলে এইগুলো যে অ্যাঙ্গেলে পরিবর্তন হচ্ছে জাস্ট ইলেকট্রন রিপালশনের কারণে, ওকে, ইলেকট্রন রিপালশনের কারণে অ্যাঙ্গেলটা পরিবর্তন করছে। তাহলে এই রকম রিপালশন হওয়ার জন্য অ্যাঙ্গেলটা পরিবর্তন করবে, ওকে। ধরো আরেকটা এক্সাম্পল দিই আমরা, Cl3। তাহলে এখানে চটপট আমরা স্ট্রাকচার রাখতে হলে ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো পেয়ার রয়েছে সেটা বের করতে হবে। টোটাল ভ্যালেন্স ইলেকট্রন ইজ ইকাল টু ক্লোরিন 7 আছে, 3টে ফ্লোরিন 10, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন পেয়ার ইজ ইকাল টু আসবে 5। তাহলে এখানে 3টে সিগমা বন্ড আসবে, কোনো পাই বন্ড নেই, তাহলে 3টে সিগমা বন্ড আর বাকি দুটো লোন পেয়ার। তাহলে 5 হলে এখানে আসবে sp3d, তাহলে গঠন আসবে sp3d, মানে এই Cl আছে, ইলেকট্রন পেয়ারগুলো এখানে থাকবে, এখানে থাকবে, এবং এইটা ফ্লোরিন, এখানে ফ্লোরিন, এখানে ফ্লোরিন, অর্থাৎ টি শেপ আসবে। কিন্তু এরকম থাকবে না, অর্থাৎ টি শেপ থাকবে না, একটু ডিস্টর্টেড হয়ে যাবে, বন্ডগুলো বেঁকে যাবে। কি করে না, এই যে ইলেকট্রন পেয়ার আছে এখানে বন্ড পেয়ারের সঙ্গে রিপালশন করবে, এটার সঙ্গে এটা রিপালশন করবে। রিপালশন হলে এই বন্ডগুলো দেখবো যখন রিপালশন করছে একটু ডিস্টর্টেড হয়ে যাচ্ছে, বিকৃতি করছে, সিলের সঙ্গে সোজা থাকবে না, একটু বেঁকে গেল, এরকম বেঁকে গেল ফ্লোরিন, এইটা একটু বেঁকে গেল ফ্লোরিন, আর এইরকম রয়েছে, রাইট। তাহলে যখনই এরকম হয়ে যাবে, বেঁকে যাবে, তাহলে এটা ডিস্টর্টেড হয়ে গেছে, বিকৃতি করেছে। তাহলে দেখবো এতে অ্যাঙ্গেলটা আর 90 ডিগ্রি নেই, 90 ডিগ্রি কমে আসবে, দেখা গেল 87.6 ডিগ্রি, রাইট। তাহলে এই রিপালশনের কারণে এদের বন্ড অ্যাঙ্গেল কিন্তু পরিবর্তন করছে। এখন আমরা ক্যালকুলেশন করব যে বন্ড অ্যাঙ্গেল কিভাবে পরিবর্তন হচ্ছে, মলিকুলের বন্ড অ্যাঙ্গেল কিভাবে পরিবর্তন ঘটে আমরা দেখব। অর্থাৎ মলিকুলের স্ট্রাকচার যখন ডিস্টর্টেড হয়ে যায় বন্ড অ্যাঙ্গেল কিছুটা পরিবর্তন ঘটে, আর এই পরিবর্তন ঘটার কারণ হচ্ছে ইলেকট্রন পেয়ার রিপালশন। তো মলিকুলের মধ্যে থাকতে পারে লোন পেয়ার এবং বন্ড পেয়ার, তাহলে এদের মধ্যে সবচেয়ে বেশি রিপালশন অর্ডার আসবে, রিপালশন মানে বিকর্ষণ বল, বিকর্ষণটা সবচেয়ে বেশি আসবে লোন পেয়ারের সঙ্গে লোন পেয়ার, সবচেয়ে রিপালশন আসবে, তারপরে রিপালশন আসবে লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ার, ওকে। তারপরে রিপালশন আসবে বন্ড পেয়ারের সঙ্গে বন্ড পেয়ার, একদম কম রিপালশন থাকবে বন্ড পেয়ারের সঙ্গে বন্ড পেয়ার রিপালশন, তাহলে আমরা দেখব যে এই রিপালশনের কারণে বন্ড অ্যাঙ্গেল পরিবর্তন ঘটে। নাম্বার ওয়ান ধরো CH4 মলিকুল, অ্যামোনিয়া মলিকুল অ্যান্ড ওয়াটার মলিকুল। তাহলে চটপট এই সমস্ত মলিকুলে গঠন আঁকতে হবে। তো এখানে প্রত্যেকটা মলিকুলে কেন্দ্রীয় পরমাণুর হাইব্রিডেশন sp3, তো sp3 হওয়ার জন্য এদের গঠন আসবে টেট্রাহেড্রাল।
অ্যামোনিয়া রয়েছে, অ্যামোনিয়ার সঙ্গে 3টি হাইড্রোজেন যুক্ত আছে এবং একটি ইলেকট্রন পেয়ার রয়েছে। আর ওয়াটার রয়েছে, ওয়াটার সঙ্গে 2টি হাইড্রোজেন যুক্ত আছে, একটি ইলেকট্রন পেয়ার আর একটি ইলেকট্রন পেয়ার রয়েছে। তাহলে এখানে দেখো প্রথম যে CH4 মলিকুল রয়েছে এই মলিকুলের মধ্যে কোনো রকমভাবে লোন পেয়ার নেই। তাহলে এখানে রিপালশনটা নেট যে রিপালশন সেটা 0, অর্থাৎ এখানে কোনোভাবে রিপালশন হবে না কারণ লোন পেয়ার নেই। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় বন্ড পেয়ার রয়েছে বা বন্ড পেয়ার রিপালশনটা নেট রিপালশন 0 হয়ে যাবে। তাহলে এখানে অ্যাঙ্গেলটা যেহেতু sp3 হাইব্রিডেশন তাহলে অ্যাঙ্গেল হবে 109 ডিগ্রি। তাহলে এখানে অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি থাকে। এবার এখানে দেখো লোন পেয়ার সঙ্গে বন্ড পেয়ার রয়েছে, এই যে বন্ড রয়েছে বন্ডে যে দুটো ইলেকট্রন রয়েছে এই দুটো ইলেকট্রনের সঙ্গে ইলেকট্রন পেয়ারের ইলেকট্রন রয়েছে। তাহলে এখানে লোন পেয়ার রয়েছে আর বন্ড পেয়ার দুটো ইলেকট্রন, তাহলে লোন পেয়ারের ইলেকট্রন আর বন্ড পেয়ারের ইলেকট্রন দুটো ইলেকট্রনই নেগেটিভ চার্জ, আর নেগেটিভ চার্জের ফলে এরা রিপালশন করছে। আর এই রিপালশনের ফলে কী হয়, বন্ডগুলো ধীরে ধীরে সংকুচিত হবে। মানে ধরা যাক এইরকম একটা বন্ড ছিল, এইরকম একটা বন্ড ছিল, এই যে বন্ড রয়েছে এখানে সেন্ট্রাল অ্যাটম, এখানটা সেন্ট্রাল অ্যাটম, তাহলে বন্ড ছিল, যখনই রিপালশন করছে এই দুটো বন্ড ধীরে ধীরে এরকম ছোটো হয়ে যাচ্ছে। তাহলে অ্যাঙ্গেলটা কী হবে, ধীরে ধীরে কমবে, রাইট? তাহলে ছিল এরকম, যত বেশি সংকুচিত হবে ধীরে ধীরে অ্যাঙ্গেলটা এইভাবে ছোটো হয়ে যাবে। তাহলে রিপালশনের কারণে দেখবো আমরা যে এই বন্ডগুলো ধীরে ধীরে কাছে আসবে, যতই এই পাশে আসবে ততই কিন্তু এদের অ্যাঙ্গেলটা ছোটো হবে। দেখা গেল এদের sp3 109 ডিগ্রি থাকার কথা হয়ে গেল 107 ডিগ্রি। এখানে দেখো আরও রিপালশন বাড়বে, লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ার রিপালশন, লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ার রিপালশন। রিপালশন মানে দুটো বন্ড ধীরে ধীরে কাছে আসবে, তাহলে কাছে কি অ্যাঙ্গেলটা আরও কমবে, তো কমলে দেখা গেল যে 105 ডিগ্রি। তাহলে এখানে দেখো লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন হওয়ার কারণে অ্যাঙ্গেলটা কমছে। এখানে আরও দেখা যায় যে লোন পেয়ারের সঙ্গে লোন পেয়ার রিপালশন করছে, তাহলে এখানে বলতে পারছি যে অ্যাঙ্গেলটা কমার কারণ হচ্ছে ইলেকট্রন পেয়ার রিপালশন। অর্থাৎ এখানে যে সমস্ত রিপালশনগুলো ঘটছে লোন পেয়ারের সঙ্গে এলপি অ্যান্ড এলপি, এল ফর লোন, পি ফর পেয়ার, এই রিপালশন অ্যান্ড লোন পেয়ার অ্যান্ড বন্ড পেয়ার, পিপি হচ্ছে বন্ড পেয়ার, এই ধরনের রিপালশনের কারণে বন্ড অ্যাঙ্গেল কিন্তু কমে যায়, বন্ড অ্যাঙ্গেল কমে যায়। কারণ প্রত্যেকটা সেন্টার অ্যাটম sp3 মানেই হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা, কিন্তু প্রত্যেকটা অ্যাঙ্গেল সমান হওয়ার কথা, কিন্তু রিপালশন কারণে অ্যাঙ্গেলটা পরিবর্তন ঘটলো। নাম্বার টু দেখবো যে সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভ পার্থক্যের জন্য আমরা দেখব তাদের বন্ড অ্যাঙ্গেল কিন্তু পরিবর্তন ঘটবে, ঠিক আছে? তাদের বন্ড অ্যাঙ্গেল পরিবর্তন করবে। সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভ পার্থক্যের জন্য তাদের কিন্তু বন্ড অ্যাঙ্গেলে কিছুটা পরিবর্তন ঘটবে। তো কিভাবে ঘটবে, ধরো আমরা কিছু এক্সাম্পল দিয়ে দেখবো যে সেন্ট্রাল অ্যাটম ডিফারেন্ট হয়ে যাচ্ছে, আর এই সেন্ট্রাল অ্যাটম ডিফারেন্ট হওয়ার জন্য তাদের বন্ড অ্যাঙ্গেল কিছু পরিবর্তন করবে। অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটির জন্য আমরা দেখব যে তাদের বন্ড অ্যাঙ্গেল পরিবর্তন ঘটে। ধরো NH3 মলিকুল আছে আর PH3 মলিকুল আছে, দুটো গঠন একদম সেম, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন আছে এবং এর লোন পেয়ার রয়েছে। আর এখানে ফসফরাস সঙ্গে হাইড্রোজেন রয়েছে, এর লোন পেয়ার রয়েছে। তো দুটো মলিকুলের মধ্যে এই লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন আছে, এরও লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন আছে। তাহলে এবার দেখবো আমরা যেহেতু ইলেকট্রোনেগেটিভ নাইট্রোজেনে ইলেকট্রনটি বেশি ফসফরাসের তুলনায়, অর্থাৎ নাইট্রোজেন বন্ড থেকে ইলেকট্রন টানবে, তাহলে এই বন্ডের ইলেকট্রনগুলো নাইট্রোজেনের খুব কাছে থাকে। আর যেহেতু ফসফরাস ইলেকট্রোনেগেটিভ নাইট্রোজেনের কম, তাহলে দেখব যে ফসফরাস থেকে কিছুটা দূরে ইলেকট্রন পেয়ারগুলো থাকবে। এবার যেহেতু কাছে আছে, তাহলে নাইট্রোজেনের কাছে মানে
এইভাবে একটু ভাবো যে দুটো বন্ড আছে এরকম কাছে রয়েছে ইলেকট্রন, একদম কাছে, দিস ইজ নাইট্রোজেন অ্যাটম। তাহলে কাছে তাহলে এই দুটো ইলেকট্রনের মধ্যে রিপালশনটা কী হবে? এই সামনাসামনি ইলেকট্রন আছে, রিপালশন বেশি হবে। আর এখানে আমাদের ইলেকট্রনের দূরত্ব অনেক বেশি এটার সাপেক্ষে, এখান থেকে ইলেকট্রন দূরত্ব এটা, এখান থেকে এটা, আর এখানে খুব ছোটো, এখান থেকে এটা। তো যেহেতু দূরত্ব কম অর্থাৎ রিপালশন বেশি হবে, এই বন্ড পেয়ার রিপালশন বেশি, তাহলে এখানে বন্ড পেয়ার রিপালশন বেশি, রিপালশন বেশি, রাইট। এখানে যেহেতু বন্ডের ইলেকট্রন পেয়ারের মধ্যে দূরত্ব বেশি আছে, তাহলে রিপালশন কম হবে। তাহলে লিখতে পারি বন্ড পেয়ার রিপালশন কম, রাইট। যখন এই রিপালশন বেশি হচ্ছে তখন কি দেখব? দেখো বন্ড পেয়ার রিপালশন যদি হয় বেশি হয়, ধরো এইরকম দুটো বন্ড রয়েছে, এই বন্ড, এই ইলেকট্রন ডেন্সিটিগুলো খুব কাছে আছে এখানে কেন্দ্রীয় পরমাণু। যখন রিপালশন হচ্ছে তখন ধরো এই রিপালশন হলে এই অ্যাঙ্গেলটা ওপেন আপ হবে, খুলে যাবে। তো অ্যাঙ্গেলটা ধীরে ধীরে কী হবে? ধীরে ধীরে এইভাবে বৃদ্ধি পাবে, এইভাবে খুলে যাবে, তাহলে অ্যাঙ্গেলটা বাড়ছে। যখনই বন্ড পেয়ার রিপালশন হবে অ্যাঙ্গেলটা ধীরে ধীরে এইভাবে ওপেন আপ হবে, যখনই ওপেন আপ হবে তখনই বাড়বে। অর্থাৎ দেখবো আমরা যে অ্যামোনিয়ার বন্ড অ্যাঙ্গেল বেশি, যখন রিপালশন হবে তখন বেশি হবে। তার মানে বন্ড পেয়ার রিপালশন যত বেশি হবে ততই কিন্তু অ্যাঙ্গেল বাড়বে। অর্থাৎ এখানে অ্যামোনিয়া মলিকুল বন্ড অ্যাঙ্গেল বেশি হবে PH3 তুলনায়। আমরা একটা এক্সাম্পল দিতে পারি যে এখানে ওয়াটার মলিকুল H2 মলিকুল আছে আর হাইড্রোজেন সালফাইড। তাহলে এখানে দুটো গঠন একই, এই দুটো গঠন একই আছে, অক্সিজেনের সঙ্গে দুটো বন্ড পেয়ার অ্যান্ড 2 ইলেকট্রন পেয়ার, এরকম দুটো ইলেকট্রন পেয়ার রয়েছে, রাইট। আর সালফারের সঙ্গে দুটো বন্ড রয়েছে, এরকম দুটো বন্ড, তার সঙ্গে ইলেকট্রন পেয়ার রয়েছে, ইলেকট্রন পেয়ার। তাহলে এদের মধ্যে পার্থক্য কি? ইলেকট্রন পেয়ার রিপালশন হচ্ছে, এরও রিপালশন হচ্ছে। এখানে ইলেকট্রন পেয়ারের সঙ্গে এই যে বন্ড রয়েছে, বন্ডে বন্ডে দুটো ইলেকট্রন, এই দুটোর মধ্যে রিপালশন হচ্ছে। এরও ক্ষেত্রে দেখা যায় ইলেকট্রন পেয়ারের সঙ্গে এই রিপালশন হচ্ছে। তাহলে ইলেকট্রন পেয়ার রিপালশনের মধ্যে লোন পেয়ার এবং লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন দুটো মলিকুলের ক্ষেত্রে প্রেজেন্ট। দেখব যে পার্থক্য রয়েছে সেন্ট্রাল অ্যাটম, অক্সিজেন এবং সালফার। যেহেতু অক্সিজেন অ্যাটমে ইলেকট্রন বেশি সালফার, তাহলে আমরা কনসিডার করতে পারি যে এর ইলেকট্রন পেয়ারটা ভেরি ক্লোজ টু অক্সিজেন অ্যাটম, অক্সিজেন অ্যাটমের খুব কাছে থাকবে। কিন্তু সালফার যেহেতু লেস ইলেকট্রনেটিভ, তাহলে সালফারের খুব কাছে থাকবে না। এবার এখান থেকে ইলেকট্রন দূরত্ব এটা দেখো বেশি, আর এখানে ইলেকট্রন দূরত্ব অনেক কম। তো দূরত্ব কম হয়ে গেলে এখানে রিপালশন বেশি হবে। কোন রিপালশন? বন্ড পেয়ার রিপালশন বেশি হবে, বন্ড পেয়ার রিপালশন বেশি। তো যতই বন্ড পেয়ার রিপালশন বেশি হবে, ততই কিন্তু অ্যাঙ্গেলটা বাড়বে, অর্থাৎ বন্ড অ্যাঙ্গেল বেশি হবে, অ্যাঙ্গেল বেশি, রাইট। আর এখানে যেহেতু দেখো ইলেকট্রনের সঙ্গে ইলেকট্রন এটার সঙ্গে কম্পেয়ার করলে বেশ দূরে আছে, তাহলে লিখতে পারি বন্ড পেয়ার রিপালশন হচ্ছে বিকর্ষণ কম হবে, কম হলে বন্ড অ্যাঙ্গেল কম হবে। ওকে, তাহলে এই রকমভাবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। নেক্সট আর দেখব যে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যে সমস্ত পরমাণু যুক্ত থাকে তাদের ইলেকট্রোনেগেটিভিটির ওপরও বন্ড অ্যাঙ্গেল পরিবর্তন ঘটে। তাহলে আমরা দেখব 3 নম্বর, কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত অ্যাটমগুলির ইলেকট্রোনেগাটিভিটি এর উপরও বন্ড অ্যাঙ্গেল নির্ভর করে। কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত অ্যাটমগুলি ইলেকট্রোনেগেটিভিটির ওপর বন্ড অ্যাঙ্গেল নির্ভর করবে। যেমন ধরো অ্যামোনিয়া মলিকুল NH3 আর NF3, দুটো মলিকুলের একই গঠন থাকবে, একই শেপ থাকবে, লোন পেয়ার রয়েছে, আর NF3 সঙ্গে এরও লোন পেয়ার রয়েছে।
তাহলে এই দুটো মলিকুলের মধ্যে ডিফারেন্স কী আছে? ডিফারেন্স দেখব লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ার রিপালশন, লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ার রিপালশন। এবার দেখতে হবে তাহলে বন্ড পেয়ার রিপালশনটা কার বেশি। যেহেতু লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন দুটোই আছে, এবার দেখতে হবে তাহলে এখানে এই মলিকুলটার ক্ষেত্রে নাইট্রোজেনে বেশি ইলেকট্রোনেগেটিভ হাইড্রোজেন তুলনায়, অর্থাৎ ইলেকট্রন পেয়ারটা ভেরি ক্লোজ টু নাইট্রোজেন। আর এখানে এই মলিকুলের ক্ষেত্রে ফ্লুরিন বেশি ইলেকট্রোনেগেটিভ দেন নাইট্রোজেন, তাহলে ভেরি ক্লোজ টু ফ্লুরিনের কাছে ইলেকট্রন পেয়ার। ফ্লুরিনের কাছে থাকলে দুটি ইলেকট্রনের মধ্যে দূরত্ব অনেক বেশি, আর এখানে দুটি ইলেকট্রন পেয়ারের মধ্যে দূরত্ব অনেক কম। তাহলে যেহেতু বন্ড পেয়ার রিপালশন এখানে দূরত্ব কম আছে, তাহলে রিপালশন বেশি, রাইট। রিপালশন বেশি হলে বর্ন অ্যাঙ্গেল কিন্তু বেশি হবে, বর্ন অ্যাঙ্গেল বেশি। আর এখানে দূরত্ব বেশি হওয়ার জন্য বন্ড পেয়ার রিপালশন কম হবে। কম হওয়ার জন্য বন্ড অ্যাঙ্গেলটাও কম হবে, বন্ড অ্যাঙ্গেল কম। কারণ কি, যত বেশি রিপালশন হবে, এই যে ধরো বন্ড রয়েছে, এরকম বন্ড রয়েছে, যত বেশি রিপালশন হবে তত দেখো বন্ড অ্যাঙ্গেলগুলো ধীরে ধীরে ওপেন আপ হবে, এরকম খুলে যাবে। এই ছিল বন্ড অ্যাঙ্গেল, যত রিপালশন হচ্ছে তত বন্ডগুলো ধীরে ধীরে সরে দেখো এদের অ্যাঙ্গেলটা বাড়ছে, এই অ্যাঙ্গেলটা বাড়ছে। তাহলে বাড়ার কারণ একটাই রিপালশন, তাহলে এইটা বেশি হবে। তাহলে এইভাবে আমরা ইলেকট্রোনেগেটিভিটির উপর নির্ভর করবে তাদের বন্ড অ্যাঙ্গেল কী হবে। এরপর আমরা দেখব যে ডাবল বন্ডের উপরও বন্ড অ্যাঙ্গেল কিন্তু প্রভাব বিস্তার করে। ডাবল বন্ড অর্থাৎ দ্বিবন্ধন, মলিকুলের মধ্যে দ্বিবন্ধন থাকলে বন্ড অ্যাঙ্গেলে কিন্তু পরিবর্তন ঘটে। কীভাবে? ধরো ফসফেট মলিকুল COCl2, এর গঠন আগলে দেখা যাবে কার্বনের সঙ্গে ডাবল বন্ড অক্সিজেন রয়েছে, আর এখানে Cl রয়েছে। এই মলিকুল যেহেতু কার্বনটা sp2 হাইব্রিডাইজড, তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল 120 ডিগ্রি অ্যাঙ্গেল হওয়ার কথা। কিন্তু দেখো এখানে যে ইলেকট্রন রয়েছে, 4টি ইলেকট্রন, একটা বন্ড মানে এখানে দুটো বন্ড আছে, এই দুটো বন্ডে 4টি ইলেকট্রন, তাহলে এখানে ইলেকট্রন রয়েছে, এখানে ইলেকট্রন রয়েছে, তাহলে এই 4টির সঙ্গে দুটো ইলেকট্রন রিপালশনটা বেশি, আর দুটো ইলেকট্রনের সঙ্গে দুটো রিপালশন কম, তাহলে এখানটা রিপালশন বেশি, তাহলে এই বন্ড পেয়ার রিপালশন বেশি। তার কারণ 4টির সঙ্গে চারটি আর দুটো ইলেকট্রন রিপালশন করছে, তাহলে এখানে রিপালশনটা বেশি হবে। যত রিপালশন বেশি হবে ততই কিন্তু এই অ্যাঙ্গেলটা ধীরে ধীরে ওপেন আপ হবে। তাই দেখব এই অ্যাঙ্গেলটা কিন্তু 120 ডিগ্রি অ্যাঙ্গেল তুলনায় বেশি হয়, 120 ডিগ্রি অ্যাঙ্গেল তুলনায় বেশি হয়। আর দেখব যে এই দুটো অ্যাঙ্গেল কিন্তু সংকুচিত হয়ে যাবে, কারণ এইটা যদি বেশি হয় তাহলে এই অ্যাঙ্গেলগুলো কী হবে, এই অ্যাঙ্গেলটা কী হবে, গ্রেটার দেন বন্ড অ্যাঙ্গেল গ্রেটার দেন 120 আসবে এই অ্যাঙ্গেলটা, তাহলে এই অ্যাঙ্গেলটা সংকুচিত হবে, রাইট। এই অ্যাঙ্গেলটা সংকুচিত হবে, এই অ্যাঙ্গেলটা সংকুচিত হয়ে দেখা গেলো যে 112 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে চলে এলো। কারণ যত বেশি ওপেন হবে এই বন্ডটা দিয়ে সরলে কি এই দুটো সংকুচিত হবে, করলে 112, তাহলে ডাবল বন্ডের ওপরও নির্ভর করছে। ধরো আরও এক্সাম্পল আমরা দিতে পারি যে CH ডাবল বন্ড CH এরকম রয়েছে, রাইট, CH2, তাহলে এই ডাবল বন্ড রয়েছে, এর সঙ্গে ইলেকট্রন পেয়ার আছে, তাহলে এটার সঙ্গে রিপালশন করবে, রিপালশন করলে এই দুটো বন্ড পরস্পর সংকুচিত হবে, সংকুচিত হলে এদের অ্যাঙ্গেলটা দেখব 120 তুলনায় কম হবে, হয়তো দেখা যায় 116 ডিগ্রি, রাইট। আর এই সমস্ত অ্যাঙ্গেলগুলো বেশি হবে গ্রেটার দেন 120, তাহলে এইটা শুধুমাত্র রিপালশন হওয়ার কারণেই দেখা যাচ্ছে। এই জন্য আমরা দেখব যে ডাবল বন্ড ফরমেশনের কারণে বন্ড অ্যাঙ্গেল পরিবর্তন ঘটছে। ডাবল বন্ড ফরমেশন তখনই ঘটবে যখন কোনো অ্যাটমের ইলেকট্রন পেয়ার আছে আর অপর অ্যাটমে ভ্যাকেন্ট অরবিটাল আছে, তখনই কিন্তু একটা ডাবল বন্ড তৈরি করবে, অর্থাৎ পাই বন্ড গঠন করবে। পাই বন্ড
পাই বন্ড ফর্মেশন। পাই বন্ড ফর্মেশন, পাই বন্ড তখনই গঠিত হবে যখন কোনো অ্যাটমের ইলেকট্রন পেয়ার থাকবে আর অপর অ্যাটমের ভ্যাকেন্ট অরবিটাল থাকবে। তাহলে আমরা দেখব যে একটি অ্যাটমের ইলেকট্রন পেয়ার রয়েছে, ইলেকট্রন পেয়ার থাকে, আর অপর অ্যাটমে ভ্যাকেন্ট অরবিটাল, ভ্যাকেন্ট মানে ফাঁকা কক্ষক রয়েছে, ভ্যাকেন্ট অরবিটাল আছে। এই রকম সিচুয়েশানে আমরা দেখব যে পাই বন্ড তৈরি করবে। ওই ইলেকট্রন পেয়ারটা ভ্যাকেন্ট অরবিটাল ইলেকট্রন দান করে পাই বন্ড তৈরি করবে। পাই বন্ড যদি তৈরি করে তাহলে ডাবল বন্ড তৈরি হবে। ডাবল বন্ড তৈরি হলে তাদের আমরা দেখব যে বন্ড অ্যাঙ্গেল ধীরে ধীরে বাড়বে। যেমন ধরো আমরা এক্সাম্পল দেখাই PH3 আর PF3, দুটো মলিকুলের ক্ষেত্রে একই শেপ আসবে, অর্থাৎ একই গঠন আসবে। ফসফরাস সঙ্গে 3টে হাইড্রোজেন যুক্ত আছে আর একটা ইলেকট্রন পেয়ার রয়েছে। এখানে ফসফরাস সঙ্গে 3টি ফ্লুরিন যুক্ত আছে আর ইলেকট্রন রয়েছে। ওকে, তাহলে এর ইলেকট্রন পেয়ার থাকলে হাইড্রোজেনে কোনো অরবিটাল ফাঁকা নেই, তাহলে এর ইলেকট্রনটা এই হাইড্রোজেনের সঙ্গে ডাবল বন্ড তৈরি করতে পারবে না। ফসফরাসের ফ্লুরিনে ইলেকট্রন পেয়ার আছে আর ফসফরাসের ডি অরবিটাল ফাঁকা। দেখো ফসফরাসে ইলেকট্রন কনফিগারেশন করলে 3s2 3p3 থাকে এবং 3d0। তাহলে এখানে দেখো 3টে বন্ড করেছে, অর্থাৎ ফসফরাসে p অরবিটাল ইউজ করেছে বন্ড করার জন্য এবং 3d0 আছে, অর্থাৎ ডি উপকে কোনো ইলেকট্রন নেই। তাহলে এর যে ডি উপকক্ষ ধরলাম এটা 3d উপকক্ষ, 3d উপকক্ষ, 3d একটা কক্ষ আছে। তাহলে ফসফরাসে 3d উপকক্ষ ফাঁকা আছে আর ফ্লোরিনে লোন পেয়ার আছে। এমন অবস্থায় কি করবে না এই দুটো লোন পেয়ার দান করবে। দান করলে এখানে পাই বন্ড সৃষ্টি হবে, অর্থাৎ ফসফরাসের সঙ্গে একটা ডাবল বন্ড সৃষ্টি হলো, এই ডাবল বন্ড, রাইট, ডাবল বন্ড এখানে সৃষ্টি হলো। তাহলে যেহেতু ফ্লুরিন ইলেকট্রন দান করেছে, দিস ইজ পজিটিভ চার্জ অ্যান্ড ফসফরাস নেগেটিভ চার্জ। এবার দেখো এবার কি ঘটবে, এই ডাবল বন্ড মানে 4টি ইলেকট্রন, এখানে 4টি ইলেকট্রন রয়েছে, 4টি ইলেকট্রনের সঙ্গে এই দুটো ইলেকট্রন রিপালশন, 4টি ইলেকট্রনের সঙ্গে দুটো ইলেকট্রন রিপালশন, আর এখানে দুটো ইলেকট্রনের সঙ্গে দুটো ইলেকট্রন রিপালশন। কার রিপালশন বেশি হবে? এখানে রিপালশন বেশি হবে, 4টির সঙ্গে দুটো, অর্থাৎ এখানে বেশি ইলেকট্রন আছে, তাহলে এখানে রিপালশন বেশি, রিপালশন বেশি। যত বেশি রিপালশন বেশি বন্ড অ্যাঙ্গেল তত বেশি হবে, কারণ বন্ডটা ওপেন আপ হবে, বন্ড অ্যাঙ্গেল বেশি। তাহলে এখানে দেখো রিপালশন কম আছে, তাহলে অ্যাঙ্গেলটা কম হবে। তাহলে আমরা দেখব যে PF3 বন্ড অ্যাঙ্গেলটা বেশি হচ্ছে PH3 তুলনায়। আরও একটি এক্সাম্পল দেখব আমরা যে OF2 আর দেখব OCl2, এই দুটো ক্ষেত্রে OF2 আর OCl2, তাহলে এই দুটো গঠন কিন্তু প্রত্যেকটার একই, সেম গঠন, এর ইলেকট্রন পেয়ার আছে আর OCl এর ক্ষেত্রেও গঠন হবে, ইলেকট্রন পেয়ার রয়েছে, রাইট। তাহলে এখানে অক্সিজেন ইলেকট্রন পেয়ার আছে, ফ্লুরিনে কোনো অরবিটাল ফাঁকা নেই, আবার ফ্লুরিনে ইলেকট্রন পেয়ার আছে কিন্তু অক্সিজেনে কোনো অরবিটাল ফাঁকা নেই। তার মানে এই অক্সিজেন ফ্লুরিনের মধ্যে কোনো রকমভাবে পাই বন্ড গঠন হবে না। এখানে দেখো অক্সিজেন ইলেকট্রন পেয়ার আছে কিন্তু ক্লোরিনে যেহেতু থার্ড পিরিয়ড এলিমেন্ট, তাহলে ক্লোরিনে অরবিটাল ফাঁকা আছে, কারণ ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন কনফিগারেশন আমরা জানি 3s2 3p5 এবং 3d0, রাইট। থার্ড পিরিয়ড এলিমেন্ট থাকলেই ডি অরবিটাল ফাঁকা থাকবে। তাহলে অক্সিজেন ইলেকট্রন পেয়ার আছে আর এই ডি অরবিটাল ফাঁকা, তাহলে এই ডি অরবিটাল ফাঁকা, দিস ইজ ডি 3d অরবিটাল। তাহলে এই দুটো ইলেকট্রন 3 অরবিটাল দান করলে এদের মধ্যে একটা পাই বন্ড গঠিত হবে। তাহলে এই পাই বন্ড গঠিত হলো, আর এখানে Cl আছে, যেহেতু ইলেকট্রন পেয়ার দান করেছে অক্সিজেন পজিটিভ অ্যান্ড Cl নেগেটিভ। এবার দেখো এই বন্ড পেয়ারের মধ্যে রিপালশনটা এখানে বেশি হবে, কারণ 4টি ইলেকট্রন আছে, এখানে 4টি ইলেকট্রন 2 and 2 4 ইলেকট্রন আর 2 ইলেকট্রন, 4 ইলেকট্রন এবং 2 ইলেকট্রনের মধ্যে রিপালশন বেশি হবে, কিন্তু এখানে কখনোই ডাবল বন্ড তৈরি কমবে না, তাহলে রিপালশন কম, তাহলে এখানটায় রিপালশন বেশি,
ডিউ টু ফর্মেশন অফ ডাবল বন্ড। রিপালশন বেশি, যত বেশি রিপালশন তাদের অ্যাঙ্গেল কিন্তু ধীরে ধীরে বাড়বে। তাহলে OCl2 অ্যাঙ্গেল বেশি হবে OF2 তুলনায়। তাহলে এইভাবে আমরা ডাবল বন্ড ফর্মেশন থেকে আমরা বলে দিতে পারবো যে তাদের অ্যাঙ্গেলটা কী হবে। এছাড়াও দেখবো আমরা লার্জ সাইজ অ্যাটম যদি যুক্ত থাকে সেন্টার অ্যাটমের সঙ্গে, তখনই কিন্তু বন্ড অ্যাঙ্গেল ধীরে ধীরে বৃদ্ধি পায়। নেক্সট পয়েন্ট হচ্ছে লার্জ সাইজ অ্যাটমের জন্য লার্জ সাইজ অ্যাটমের জন্য বন্ড অ্যাঙ্গেল ধীরে ধীরে বৃদ্ধি পাবে। ধরো আমরা NCl3 আছে, NBr3 আছে, NI3 আছে, প্রত্যেকটা গঠন একই। নাইট্রোজেনের সঙ্গে 3টে Cl আছে, নাইট্রোজেনের সঙ্গে 3টে Br আছে, নাইট্রোজেনের সঙ্গে 3টে I আছে, প্রত্যেকটা গঠন একই আছে। লোন পেয়ার আছে, লোন পেয়ার আছে, লোন পেয়ার আছে। তাহলে এখানে সাইজটা দেখো, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আয়োডিনের সাইজ বেশি, তারপরে Br, তারপরে Cl। তো সাইজ বেশি হলে এদের রিপালশন ঘটে, এই রিপালশন ঘটে। তাহলে এরকম সাইজ রয়েছে, যখন রিপালশন করবে তখন এগুলো পরস্পর দূরে সরবে, কারণ সাইজ বড়ো। তাহলে এগুলোর সাইজ ছোটো, কম রিপালশন করবে। ক্লোরিনের সাইজ আরও ছোটো, রিপালশন কম করবে। এখানে যত বেশি রিপালশন করবে ততই কিন্তু বন্ড অ্যাঙ্গেল ধীরে ধীরে বাড়বে, রাইট? তাহলে বন্ড অ্যাঙ্গেল বাড়বে এইটা, অর্থাৎ যত বেশি সাইজ বাড়বে ততই কিন্তু ধীরে ধীরে বন্ড অ্যাঙ্গেল বাড়বে। মানে NI3, তারপরে NBr3, তারপরে NCl3। এইভাবে আমরা দেখব যে এদের বন্ড অ্যাঙ্গেলটা ধীরে ধীরে বাড়ছে। ওকে, তাহলে লার্জ সাইজ অ্যাটম যত যুক্ত থাকবে ততই কিন্তু তাদের অ্যাঙ্গেলটা বৃদ্ধি পাবে। আমরা এইভাবে কোনো মলিকুলের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল আমরা কম্পেয়ার করতে পারি শুধুমাত্র রিপালশনের মাধ্যমে, অর্থাৎ ইলেকট্রন রিপালশনের মাধ্যমে আমরা কোনো মলিকুলে বন্ড অ্যাঙ্গেল কম্পেয়ার করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।